রোপওয়ের চার্জ এখানে আপ ডাউন টিকিট আপনি একসাথে করলে 150 টাকা হবে। আর যদি সিঙ্গেল টাইম জার্নির টিকিট করেন তাহলে আপনার জার্নির টিকিট পড়বে 90 টাকা। 1টা থেকে 2টো অবধি তো ব্রেক টাইমের জন্য বন্ধ থাকছে। এছাড়া মান্থলি 2 দিন করে আপনার রোপওয়ে এখানে মেইনটেনেন্সের জন্য বন্ধ থাকে। আর যখন চলে এটা তখন চলতে শুরু করে। এবার জাহাজে যখন গতি কমানোর ব্যাপার হয় তখন এটাকে উল্টো দিকে ঘুরিয়ে গতিটাকে কমানোর একটা চেষ্টা করা হয়। পূর্বঘাট পর্বতমালা যেখানে বঙ্গোপসাগরের কাছে মাথা নত করেছে সেই শহরের নাম বিশাখাপত্তনম। আর আমি এখন দাঁড়িয়ে আছি লর্ড বিশাখার নামকরণ থেকেই সেই শহরের নামকরণ বিশাখাপত্তনমের বুকে। আর পিছনে যে সমুদ্রটা দেখা যাচ্ছে এইটাই কিন্তু বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। আর বিশেষ করে যারা সমুদ্র স্নান করতে চান তারা কিন্তু আরও একদিন হাতে রাখবেন, কারণ সমুদ্র স্নান করা মানে কিন্তু চলে গেল একটা গোটা দিন। কালকে অনেক রাত হয়েছে শুতে, অনেকটা জার্নি করে এসেছি, টায়ার্ড ছিলাম, তাই ঘুমাতে দেরি হয়েছে, উঠতেও দেরি হয়েছে। এখানে কিন্তু আকাশ একদম পরিষ্কার আজকে এবং একটা রোদ ঝলমলে দিন এবং উত্তাপও সেই সাথে বাড়ছে। আর এবারে শুরু করবো আজকে বিশাখাপত্তনমের সাইট সিইং। ভাইজাগ স্টেশনের বাইরে থেকেই একজন অটো ড্রাইভারের সঙ্গে কথা বললাম। আমাদের অটোটা গেছে ওই ওদের এলপিজি নাকি ডিজেল কি ভরে সেসব ভরতে গেছে। বিশাখাপত্তনম ঘুরতে গেলে কিন্তু হাতে 2 থেকে 3 দিন সময় নিয়ে আসবে। আর বিশাখাপত্তনমে কাছে একটা খুব ফেমাস মন্দির আছে। আমি এর আগে যখন ভাইজাগ ভিজিটে এসেছি তখন সেই মন্দির আমি গেছি, সীমাচালাম মন্দির সেটা। তো সীমাচালাম যারা যেতে চান ভাইজাগ ভিজিটে এসে তারা কিন্তু হাতে সময় নিয়ে ভাইজাগ ভিজিটে আসবে। আমার অটো এসে গেছে, এবার আমি উঠবো। এই জায়গাটার নাম হচ্ছে ভিমলি বিচ। অন্ধ্রপ্রদেশের একদম উত্তরের মোস্ট পপুলার বিচ বলতে গেলে সেটার নাম হচ্ছে ভিমলি বিচ। এবং একদম পিছনে দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ ভিমলি। এখান থেকে বেশ কিছু কিলোমিটার দূরে এই জায়গাটায় গোস্থানী নদী বা গোস্থানী রিভার এখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। আর এই ভিমলিতে এসে আপনি এখানেও কিন্তু একটা ছোটখাটো মাপের একটা লাইট হাউস দেখতে পারবেন, তবে এটাতে ওঠা যায় না, চড়া যায় না। আর সমুদ্রের ধারে এসে এইখানে দেখুন একটা সাগর কন্যার মূর্তি রয়েছে। এখানে চাইলে আপনি গিয়ে কিছু ছবি টবি তুলতে পারেন এবং সি বিচেও প্রচুর আপনি এজেন্ট পেয়ে যাবেন। 20 টাকা পার কপি করে ওরা ছবি আপনাকে বিভিন্ন পোজে তুলে হাতে হাতে প্রিন্ট ধরিয়ে দেবে। ভিমলি বিচের ভালো নাম হচ্ছে মানে স্কুল নেম হচ্ছে ভিমুনিপট্টনম। তো আজকে আমার ভাইজাগের সাইট সিনের ফার্স্ট স্পট আমি এই ভিমলি দিয়ে স্টার্ট করলাম। এবং ভিমলি কিন্তু বিশাখাপত্তনম থেকে আসতে আপনার মোটামুটি 1 ঘন্টার আশপাশে লেগে যাবে, প্রায় 30 থেকে 35 কিলোমিটার মতো ডিস্টেন্স। কলকাতা থেকে বেশি গাছপালা এখানে আছে এবং টেম্পারেচারও কলকাতা থেকে কম। একে তো সমুদ্রের তীরবর্তী শহর বলে একটু টেম্পারেচার কম, এবং তারপরেও এখানে বিভিন্ন জায়গায় আমি যখন এই রোড সাইডে জার্নি করছি তখন দেখছি বিভিন্ন জায়গাতে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোকো অ্যারেনা বলে ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট চলছে। আমি বেশ 7-8খানা সাইট দেখলাম যেখানে নারকেল গাছ এবং তাল গাছ, এই যে সমুদ্র তীরবর্তী ল্যান্ডগুলো যেখানে বালির প্রাধান্য বেশি, সেখানে মানে নোনা মাটি আর কি এগুলো, এখানে কিন্তু এই গাছগুলোকে ওরা মানে বসাচ্ছে। এটার নাম হচ্ছে ন্যাচারাল আর্চ। নর্থ সাইডের বিচ সেটাই হচ্ছে ভিমলি বিচ। এখন যেখানে এসছি এই বিচটা হচ্ছে টোটলাকোন্ডা বিচের একদম কাছে অবস্থিত। টোটলাকোন্ডা বিচটা হচ্ছে এই দিকে, তবে টোটলাকোন্ডা বিচটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, চাইলে আপনি যেতে পারেন, আমি আজকে যাব না। টোটলাকোন্ডা বিচটাও এই বিচেরই কন্টিনিউয়েশন বিচ। টোটলাকোন্ডা বিচের লাগোয়া হচ্ছে এই পয়েন্টটা, এই ন্যাচারাল আর্চ পয়েন্টটা। আর টোটলাকোন্ডা বিচের অপোজিটেই আপনি পেয়ে যাবেন বুদ্ধিস্ট স্তূপ বা বুদ্ধিস্ট মনেস্ট্রি একটা রয়েছে, চাইলে সেটা ভিজিট করতে পারেন। এটা কিন্তু দেখে বুঝতে পারছেন এই যে এটা কেউ কিন্তু তৈরি করেনি, মানে এইখানে জলের ধাক্কায় এই যে এখানকার পাথুরের এরিয়াটা বা এই পাথরের অংশটা জলের ধাক্কা লেগে লেগে ঠিক এই রকম হয়ে গেছে, এবং সেই কারণে এই যে আর্চ ফর্মটা করেছে সেই জন্য এটার নাম হচ্ছে ন্যাচারাল আর্চ।
ভাইজ্যাকের সব থেকে পপুলার বিচ হচ্ছে এই ঋষিকোন্ডা, এবং ঋষিকোন্ডা বিচে এই পুরীর ওই মানে সমুদ্রে লাফানো ঝাপানোর যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আপনি পাবেন এই ঋষিকোন্ডাতে। বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করার বন্দোবস্ত রয়েছে, আর যারা এখানে ধরুন এই স্নান করছেন তারা ধরুন ড্রেস চেঞ্জ করবেন বা কি কিছু, তার জন্য ব্যবস্থাপনা রয়েছে এই জায়গাটায় জেন্টস লেডিস ড্রেস চেঞ্জিং রুমের বন্দোবস্ত রয়েছে। আর যেখানে গাড়ি টাড়ি পার্ক করছেন সেখানে আপনি ফুড জোন পেয়ে যাবেন, মানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। তারপর সেখানে ওয়াশরুম, টয়লেট, কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার ব্যবস্থাপনা সব কিছু পাবেন এই ঋষিকোন্ডাতে। ভাইজ্যাকে মানুষ সব থেকে বেশি থাকতে প্রেফার করে এই একটা হচ্ছে এই ঋষিকোন্ডা বিচ সংলগ্ন এরিয়ার হোটেলগুলোতে, আর না হলে আরকে বিচ সংলগ্ন এরিয়ার হোটেলগুলোতে। তবে দুটো বিচ সংলগ্ন এরিয়ার হোটেলগুলোতে কিন্তু রেটটা একটু হাই পড়ে, যেহেতু মানুষের ডিমান্ডটা বেশি। আর আমার তো হোটেলের খবর দেওয়ার কথা নয়, কারণ আমি হচ্ছি রিটায়ারিং রুমের প্রেমী আর কি। অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের এই যে ট্যুরিজম বোটিং কন্ট্রোল রুম, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট থেকে করা। পাশে লেখা রয়েছে APTDC। তো এইখান থেকে হচ্ছে টিকিটটা আপনার করতে হবে। আর এদের কিন্তু আবার লাঞ্চ টাইম আছে, 1টা থেকে 2:30 পর্যন্ত হচ্ছে লাঞ্চ টাইম। আর এমনিতে সকাল 9:30 থেকে বিকাল 4:30 অবধি হচ্ছে এদের এমনি অফিস আওয়ার্স যেটা বলে সেটা চলে, আর মাঝখানে ওটা লাঞ্চ টাইম। আর যে চার্জেসগুলো আছে বা যে জিনিসগুলো হয় সেটা বলে দিচ্ছি। এখানে স্পিড বোট হচ্ছে, কায়াকিং হচ্ছে, জেট স্কি হচ্ছে, এই 3টে জিনিস হচ্ছে। ওই জায়গাটায় দেখুন, ওইখানে একটা ওয়াটার স্পোর্টস হচ্ছে। আর এই জায়গাটায় দেখুন একটা স্পিড বোট রেডি হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা থেকেই কিন্তু এই ওয়াটার স্পোর্টসগুলো ইনস্টিগেট করা হয়, এবং ওই অফিসের স্টাফেরা সবাই এইখানে থাকে। তাদের কাছে টিকিটগুলো দেখালে তারা সেই মতো বোট বা আপনি যা ওই সব করবেন, জেট স্কি বা যদি কায়াকিং করেন কায়াকিং, সেই মতো এখানে সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হয়। এবং এখানে প্রত্যেককে কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে এইগুলো করানো হয়। এখানে বিপদের সম্ভাবনাটা কম, যেহেতু এখানে সবসময় গার্ড, সিকিউরিটির লোক, এই সমস্ত সবসময় এখানে রয়েছে। তাই ঋষিকোন্ডাটা স্নান করার জন্য অনেক বেশি সেফ, ব্যবস্থাপনাও অনেক ভালো। আর ঋষিকোন্ডা বিচটা একটা খাঁজের মতো, পুরো বিচটা দেখুন একটা খাঁজের মতো। ওইদিকেও পাহাড়টা পুরো এখানে গোল হয়ে ঘুরে যাচ্ছে, পুরো একটা খাঁজের মতো। অশ্বক্ষুরাকৃতি হ্রদের খাঁজগুলো যেরকম হয়, অনেকটা সেরকম খাঁজের মতো এই জায়গার সমুদ্রটা। এখন চলে এসেছি ট্রিনিটি পার্কে। ভাইজ্যাকের ট্যুরিস্ট পয়েন্টগুলোর মধ্যে এটা আর একটা। এটার বিশেষ কোনো গুরুত্ব নেই, তবে পার্ক হিসাবে মানে বেশ পপুলারিটি আছে এটার। দু 2014 হুদহুদ সাইক্লোনের কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। তো সেই হুদহুদ সাইক্লোনের সময় এই পার্কটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ ভাইজ্যাকের উপকূল বরাবর সেই হুদহুদ কিন্তু আছড়ে পড়েছিল। পরবর্তীকালে কিন্তু পার্কটাকে আবার মানে রিস্টোর করা হয়েছে, করে এখন আবার পার্কটা নবরূপে পর্যটকদের কাছে উন্মোচিত হয়েছে। যেটার কারণে ট্রিনিটির অ্যাট্রাকশন ক্রমশ বাড়ছে। সেই জিনিসটা হচ্ছে এই জাহাজটা। জাহাজের নাম হচ্ছে MV মা। এই জাহাজটা কোথাকার জাহাজ? ইন্ডিয়ান জাহাজ নয়, জাহাজটা হচ্ছে বাংলাদেশের জাহাজ, বাংলাদেশি কার্গো ভেসেল। এই জাহাজটা বাংলাদেশ থেকে আমাদের বিশাখাপত্তনমের যে নৌঘাটি রয়েছে সেখানে মাল লোড করার জন্য এসেছিল। জাহাজটার ওজন ছিল প্রায় 3000 টনের আশপাশে। এই ঘটনাটা আমি যখনকার বলছি এটা হচ্ছে অক্টোবর 2020 ঘটনা। এ বেশ কিছুদিন আগে চলে আসে এবং এখানে ওয়েট করে এই জায়গাটাতে মাল লোড করার জন্য। ওখান থেকে ডক থেকে সিগন্যাল না দিলে তো ডকে যেতে পারবে না। তো সেই কারণে ডকের কিছুটা আগে, এখান থেকে ডক বেশি দূর নয়, ডকের কিছুটা আগে এই বিচটাতে এই কার্গো ভেসেলটা এখানে ওয়েট করতে থাকে। একটা নোঙর ঠিকঠাক ছিল, আর একটা নোঙরে কিছু একটা প্রবলেম ছিল, যেটা এই জাহাজ বা এই কার্গো শিপটার নাবিক তিনি জানতেন, বাট তিনি এটা কাউকে ইনফর্ম করেননি। এবার যখন
লো টাইড হয় সেই সময় জাহাজকে ছাড়ার সিগন্যাল দেওয়া হয় নেভাল ডক থেকে, কিন্তু তখন লো টাইড, তখন আর নোঙর কিছুতেই তুলে জাহাজকে এখান থেকে স্টার্ট করা যাচ্ছে না। এবার নাবিক তখন কি করে, নাবিক তখন ওয়েট করতে থাকে যে কখন হাই টাইড হবে, এবং তারপরেও চেষ্টা করা হয় জাহাজকে এখান থেকে সরানোর জন্য, কিন্তু নোঙরে অত জোর থাকে না, কারণ বললাম প্রথমে যে নোঙরে কিছু সমস্যা ছিল, সেটা শুধুমাত্র নাবিকই জানতেন। নাবিক বলে যে এই টাইড যদি 3 গুণ হয়, লো টাইড থেকে হাই টাইড যদি 3 গুণ হয়, তাহলে আমি এই জাহাজকে এখান থেকে সরাতে পারবো। কিন্তু তারপরেও বেশ কিছুদিন চলে যায়, এই জাহাজকে এখান থেকে আর সরানো সম্ভব হয় না। আর মনে রাখতে হবে আমাদের, জাহাজটা কিন্তু তখন ফাঁকাই ছিল, লোডেড ছিল না, এবং দীর্ঘদিন ধরে জাহাজ এখানে থাকার ফলে লোক মারফত খবর ছড়িয়ে পড়ে, এখানে লোকের ভিড় জমে যায়। তখন আর কি করা যাবে, এই জাহাজকে এখানে পরিত্যক্ত অবস্থায় রেখেই যারা ছিল জাহাজের ক্রিউ মেম্বার, নাবিক এটসেট্রা, যারা যারা আরও থাকে একটা জাহাজে, তো তারা চলে যায় তারপর। আর এই জাহাজটা আলটিমেটলি এখানে আটকে পড়ে। জাহাজের এখানে দেখুন লেখা রয়েছে চট্টগ্রাম, মানে আমরা যেটা বলি বাঙাল ভাষায় চিটাগং, চিটাগংয়ের জাহাজ। চিটাগংয়ের জাহাজের সামনে দাঁড়িয়ে একটা সেলফি নিলাম, তার মানে কি বাংলাদেশে পৌঁছে গেলাম? না না, ভারতেই আছি। এই মুহূর্তে ভারতের ট্রিনিটি পার্কের পিছনের বিচে দাঁড়িয়ে রয়েছি, যাবো এবার কৈলাসগিরিতে। এত ব্যাড লাক, এবারও রোপওয়ে পেলাম না। আগের বার তো রোপওয়ে সার্ভিসটাই বন্ধ ছিল, এবার রোপওয়ে সার্ভিস ওপেন আছে, বাট এখন টিফিন টাইম চলছে, দুপুর 1টা থেকে 2টো অবধি রোপওয়ে বন্ধ থাকবে। এটা জানতাম না আগে। বাড়িতে নিচ থেকে উপর অবধি নিয়ে যাবে, আগের বারও গেছিলাম। এই চার্জটা ওরা নেবে, একবার নিয়ে যাবে 50 টাকা চার্জ এটার। কৈলাসগিরির এখানে এন্ট্রি পয়েন্টে এই গাড়িগুলোর একটা করে রিসিট কাটতে হয়। যেরকম এখানে এই বোর্ড টানানো আছে, এদিকে বোর্ডে এখানে লেখা রয়েছে যেরকম 2 হুইলারের জন্য 20 টাকা, ছোট গাড়ি যেরকম আমরা এই যে গাড়িতে যাচ্ছি এই গাড়িগুলোর 50 টাকা, একটা রিসিট এরকম কেটে তবে এখানে এন্ট্রি মিলবে এই গাড়িগুলোর। হচ্ছে কৈলাসগিরির এন্ট্রি পয়েন্ট। গাড়িগুলোর জন্য পার্কিং এইদিকে রয়েছে, আর যারা 2 হুইলারে আসছেন 2 হুইলার পার্কিংটা এইদিকে রয়েছে। আর এই দিক দিয়ে গিয়েই একটুখানি সামনে এগিয়ে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটাকে বলছে টাইটানিক ভিউ পয়েন্ট। চাইলে সেই ভিউ পয়েন্টে গিয়ে টাইটানিকের মতো পোস্টার্স দিয়ে চাইলে ছবি তোলার ইচ্ছা হলে তুলতে পারে। আর কৈলাসগিরির মেইন আকর্ষণ হচ্ছে দুটো, এক হচ্ছে শিব পার্বতীর মূর্তি রয়েছে একটা, দেখাবো সেটা আপনাদের, আর একটা হচ্ছে টয় ট্রেন। আমার পিছনে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এইরকম টয় ট্রেন এখানে, এবং এখানে টয় ট্রেন এসি কোচও আছে, নন এসিও আছে, ওইটা হচ্ছে ইঞ্জিন। আর তারপর এইরকম হচ্ছে এই টয় ট্রেনটা পুরোটা, এবং টয় ট্রেনে যখন টিকিট কাটবেন সিট নাম্বার দিয়ে ওরা টিকিটটা দেয়, সেই সিট ধরে আপনি নাম্বারিং দেখে বসে যাবে। টয় ট্রেনটার নাম হচ্ছে বিশাখা দর্শন টয় ট্রেন, এবং এই টিকিটের রেটগুলো হচ্ছে যদি আপনি এসির টিকিট কাটেন তাহলে অ্যাডাল্ট 170, চাইল্ড 120, আর যদি নন এসি টিকিট করেন অ্যাডাল্ট 120 আর চাইল্ড হলে 100। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, হচ্ছে এসি কোচ, আর সামনে রয়েছে নন এসি। তো গাড়ির দর্শন যেটা আপনাদের করালাম, ওই সেই পুরো বিশাখাপত্তনম সিটি ট্যুরটা আপনি অনেকটা উঁচু পয়েন্ট থেকে বার্ডস আই ভিউতে যেরকম দেখবেন, এই টয় ট্রেনটা করেও আপনি যখন জার্নি করবেন এক্স্যাক্টলি আপনি সেই রকম দেখতে পারবেন এই টয় ট্রেনে যখন জার্নি করবেন। তবে এতটাই প্যাথেটিক যে এখানে অফিস স্টাফেদেরও 1টা থেকে 2টো অবধি লাঞ্চ, ওই একই ব্যাপার। এখানে অফিসেও কেউ নেই, টিকিটও কাটা যাবে না, 2টোর আগে এখানে কাউন্টারে টিকিট দেবে না। এখন আধ ঘন্টা ধরে এখানে ওয়েট করা মানে টোটাল টাইম লস, কারণ আমার হাতে মাত্র একটা দিন। কৈলাসিলে আপনাদের ঘোরাতে নিয়ে এসেছি, আর শিব দর্শন করাবো না, সেটা কি হয়? কারণ কৈলাস মানেই শিব পার্বতী, আর এই হচ্ছেন সেই কৈলাসগিরির শিব পার্বতী। জনশ্রুতি হচ্ছে যে এখানে আগে মনে করা হয় একটা শিবের আদি মন্দির ছিল, পরবর্তীকালে এই হিলটপে এই শিব পার্বতীর মূর্তিকে স্থাপনা করা হয়েছে, এবং এই জায়গাটায় এই কৈলাসগিরির এই পার্ক বা এই টয় ট্রেন এগুলোকে মানুষ আর কি মানে প্ল্যান করে সাজিয়েছে, এবং এটা একটা এখন ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হয়েছে। কিন্তু ওই টয় ট্রেনের লাইনটা গেছে, এই হচ্ছে টয় ট্রেনের লাইন,
আর এই হচ্ছে দূরের ভিউ। এই টয় ট্রেনে করে গেলে কিন্তু এই ভিউটাই আপনি দেখতে পারবেন, যেটা আমি নর্মাল পায়ে হেঁটে আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে আপনি ট্রাইপড ব্যবহার করতে পারবেন না, সেলফি স্টিক অ্যালাউড নয়, এবং অনেকে ওই ফ্লাইং ক্যামেরা মানে ড্রোনের ব্যবহার করেন, সেটাও কিন্তু ব্যবহার করা যাবে না। এই যে টোল গেটটা রয়েছে কৈলাসগিরি যাওয়ার পথে, এই টোল গেট পর্যন্ত গাড়ি পেলাম আমি আসার সময়। টোল গেট পর্যন্ত গাড়িটা এলে আপনি 30 টাকা আপ ডাউন হবে, মানে সিঙ্গেল জার্নি 30 টাকা আপ, আবার আসবেন 30 টাকা ডাউন। কেননা এখানে কোনো অটো গাড়ি আমি কাউকে হিন্দিতে বোঝাতে পারলাম না, তারা কেউ হিন্দি বোঝে না, পরিষ্কার করে দিচ্ছে আমরা হিন্দি বুঝি না, সেটুকু বুঝতে পারছে, সেটা আমরা বলে দিচ্ছে আমরা হিন্দি বুঝি না, মানে হিন্দিতে বলবো না কথা, তুমি তেলেগু বলো, আর আমিও বলবো না তেলেগু, কারণ আমি তেলেগু জানি না। তো যাই হোক, এখানে আমি লাস্ট অফ অল র্যাপিডো সার্ভিস আছে জানলাম। উপরে টোল গেট থেকে নিচে রোপওয়ে কাউন্টার পর্যন্ত যাবেন, এখানে আমার 23 টাকা ভাড়া দেখিয়েছে। তো এখন র্যাপিডো সফর কৈলাসগিরিতে। এখন চলে এসেছি নেক্সট পয়েন্ট, সেটার নাম হচ্ছে বিশাখা মিউজিয়াম। সেই বিশাখাপট্টনমের হিস্ট্রি, তার পিছন ফিরে তাকিয়ে ইতিহাসকে জানতে গেলে কিন্তু আসতে হবে এই মিউজিয়ামে। এই মিউজিয়ামে বিশাখাপট্টনমের বহু গল্প লুকিয়ে রয়েছে, এবং এই মিউজিয়ামের ভিতরে কিন্তু অনেক কিছু জানার দেখার জিনিস আছে। এই মিউজিয়ামকে ভালো করে ঘুরে দেখতে হলে মিনিমাম আপনার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এই মিউজিয়াম আমার ঘোরা, সেই জন্যই আমি বলছি ভিতরে কি আছে অলরেডি আমি জানি। এবং এই মিউজিয়ামের এন্ট্রি ফি কত কি বলে দিই। এখানে অ্যাডাল্ট 10 টাকা এবং চিলড্রেনদের জন্য হচ্ছে 5 টাকা, এবং এটা কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। আর এইটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার, এখান থেকে আপনি টিকিট নিয়ে এইখানে আপনার এন্ট্রি রয়েছে, এখান থেকে ঢুকবেন। এবং পুরো মিউজিয়াম ঘুরতে ঘুরতে যদি ড্রিঙ্কিং ওয়াটার বা ওয়াশরুম এসবের প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু ভিতরে ব্যবস্থাপনা যথেষ্ট ঠিকঠাক রয়েছে, সেগুলোও পেয়ে যাবেন। হ্যাঁ, তবে ঘুরতে কিন্তু পায়ে একটু দম লাগবে, সেটা আমি আগেই বলে দিলাম। তবে যদি মনে করেন মানে বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে এলে তারা কিন্তু একটু বোর হতে পারে। বিশাখা মিউজিয়াম কিন্তু জানার জিনিস, ভালো করে বোঝার জায়গা। এখন চলে এসেছি সাবমেরিন মিউজিয়ামে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবমেরিন। এই সাবমেরিন মিউজিয়ামে অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফি হচ্ছে 70 এবং বাচ্চাদের জন্য হচ্ছে 40, এবং ক্যামেরা বা ভিডিও এসব করতে গেলে এগুলোর প্রত্যেকটা চার্জ রয়েছে। পিছনে এটা হচ্ছে টিকিট কাউন্টার। সোম থেকে শনিবার পর্যন্ত এটা 2টো থেকে 8:30 অবধি টাইমিং, আর রবিবার দিন আপনার সকাল 10টা থেকে 12:30, আর দুপুরে আবার 2টো থেকে রাত 8:30 পর্যন্ত খোলা। একটা সাবমেরিনের মধ্যে মানুষের জীবনটা কীরকম, বা যারা যুদ্ধে যাচ্ছে সাবমেরিনটা নিয়ে, তারা কিভাবে লাইফটা ওখানে কাটায়, তাদের রিসোর্সটা কিভাবে সেখানে থাকে বা কী ব্যাপার, সেগুলো সব এই সাবমেরিনের মধ্যে দেখানো হয়েছে। সেই নিয়ে আইডিয়া নিতে গেলে ভালো করে এই সাবমেরিনটা কিন্তু অবশ্যই মানে দেখার মতো একটা জিনিস। আর এই সাবমেরিনের একদম মুখোমুখি এদিকে রয়েছে একটা এয়ারক্রাফট মিউজিয়াম। এটা কিন্তু অরিজিনাল সাবমেরিন, এমন ভাববেন না মডেল দাঁড় করিয়েছে। নাম হচ্ছে INS কুরসুরা। এটা কিন্তু ইন্ডিয়ান নেভির 5th সাবমেরিন, এবং 31 বছর ইন্ডিয়ান নেভিতে এটা কিন্তু অন সার্ভিস মানে অন ডিউটি ছিল। এবং তারপরে এটাকে এনে এই ভাইজ্যাকের RK বিচ, এটা যে বিচটার উপর এখানে এটা রাখা হয়েছে, এটার নাম হচ্ছে রামকৃষ্ণ বিচ। যে বিচটাতে এটাকে রেখে এখানে মিউজিয়ামটাকে তৈরি করা হয়েছে। এই রামকৃষ্ণ বিচে কিন্তু এটাকে রেখে এই সাবমেরিন মিউজিয়ামটাকে তৈরি করা হয়েছে। এবং আমি যতদূর জানি ইন্ডিয়াতে আর কোথাও এরকম সাবমেরিন মিউজিয়াম নেই। যদি আপনার জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখুন, যাতে আমি এবং আরও অন্যান্যরাও আমার মতো জানতে পারে। এইটা যেটা দেখছেন এটা হচ্ছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। এর ভিতরে এয়ারক্রাফটটা রাখা রয়েছে, যে এয়ারক্রাফটটা ইন্ডিয়ান আর্মিতে মানে ইন্ডিয়ান এয়ারফোর্সে প্রায় 29 বছর অন ডিউটি সার্ভিস করেছে। এবং তারপর এই অরিজিনাল এয়ারক্রাফটটাকে কিন্তু এখানে ভিতরে রাখা হয়েছে। এটাও কিন্তু মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত দুপুর 2টো থেকে 8:30 পর্যন্ত খোলা, আর সানডে 10টা থেকে 12:30, আবার দুপুর 2টো থেকে রাত 8:30 পর্যন্ত খোলা। আর টিকিট এখানে একই রকম, অ্যাডাল্ট 70 আর চিলড্রেন হচ্ছে 40। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। একটা এয়ারক্রাফট কিভাবে কাজ করে, এয়ারক্রাফটের জার্নিটা কেমন, এয়ারক্রাফটের মধ্যে ওঠার অভিজ্ঞতা, এই সমস্ত কিছু নিয়ে, এবং এয়ারক্রাফটের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আপনি জানতে পারবেন এই এয়ারক্রাফট মিউজিয়ামটার মধ্যে এলে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 3:05। আপনারা এই মিউজিয়ামগুলো এই টাইমটায় আসবেন না। 3টে বাজার আশপাশে যখনই ঘড়ির টাইমিং দেখবেন একদম চলে যাবেন লাইট হাউসের দিকে, কেননা এই আমাদের RK বিচ থেকে লাইট হাউস যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যাবে।
এবং এই মিউজিয়ামগুলো, এই সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, এগুলো কিন্তু রাত 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত খোলা থাকে। তাই আপনি ব্যাক করে এগুলো সন্ধ্যাবেলার দিকে হাঁটা পথেও দেখে নিতে পারেন, কারণ সে সময় রোদটা কম থাকে, ঘুরে দেখতে এনার্জিটা আপনি পাবেন আর কি। এইটা হচ্ছে ব্যাপার। এয়ারক্রাফট মিউজিয়ামের পিছনে একটা ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, যেটাকে নাম দেওয়া হচ্ছে মৎস্যদর্শিনী। সেটা একটু গলির মধ্যে মিনিট 5 এগোতে হয়। তো সেখানে এন্ট্রি ফি 50 টাকা আর ক্যামেরার চার্জ হচ্ছে 20 টাকা। মৎস্যদর্শিনী বা অ্যাকোয়ারিয়াম যদি দেখতে চান সেটাও দেখে নিতে পারেন, একদম এই মিউজিয়ামের লাগোয়া। এখানকার যে কোনো অটো ড্রাইভার, অটো দাদা বা লোকাল লোক যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, বলে দেবেন নাম হচ্ছে মৎস্যদর্শিনী। এটা একদম নতুন মিউজিয়াম হয়েছে, এটা আমার অটো ভাই আমাকে বললো, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে সি হ্যারিয়ার মিউজিয়াম, INS 300 INS 552। এটার টাইমিং একদম সেম অ্যাজ এয়ারক্রাফট মিউজিয়ামের সঙ্গে, একদম সেম টাইমিং। এয়ারক্রাফট মিউজিয়াম আর এই মিউজিয়াম চাইলে আপনারা আলাদা টিকিট করে দেখতে পারেন, আর না হলে দুটো মিউজিয়াম এয়ারক্রাফটের সঙ্গে এইটা কম্বো টিকিট করেও দেখতে পারেন। কম্বো টিকিটে কত চার্জ করছে, আলাদা টিকিটে কত চার্জ করছে, সব কিছু আমি ডিটেইলে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই মিউজিয়ামটা কিন্তু আমার নিজেরও দেখা হয়নি। এই মিউজিয়ামটা আমি নেক্সট কখনো ভাইজাগ গেলে আমার নিজেরই দেখতে হবে। আমি কিন্তু জানি না এর ভিতরে কি আছে। এখন আমরা চলেছি লাইট হাউসের দিকে। আর যে লাস্ট বিচটা আপনাদেরকে দেখালাম গাড়িতে ওঠার পর চলতে চলতে, সেটা হচ্ছে আরকে বিচ। রামকৃষ্ণ মিশন এখানে রয়েছে, সেখান থেকেই শোনা যায় নামকরণটা হয়েছে যে রামকৃষ্ণ বিচ, বা সংক্ষেপে বলা হয় আরকে বিচ। এখন লাইট হাউসের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 1 কিলোমিটার মতো বাকি। এখানে 1 কিলোমিটার আগে এখানে নেভির, ইন্ডিয়ান নেভির চেকপোস্ট রয়েছে। যেহেতু এই জায়গাটা পুরো নেভির এরিয়ার আন্ডারে আসে, তো এখানে আপনাকে আধার কার্ড দিয়ে এই নাম ঠিকানা ওরাই নিজেরা লিখে নেবে, একটা চেকিং করিয়ে নেবে যে আপনি ইন্ডিয়ান নাগরিক জেনুইন কিনা, জাস্ট একটা চেকিং হবে। এই জন্য সঙ্গে কিন্তু আধার কার্ড রাখবেন, মানে যে কোনো একটা গভর্নমেন্ট আইডি কার্ড, এই যখন লাইট হাউসটায় আপনি আসবেন। এই ডলফিন নোজ লাইট হাউসটা, এটা অন্ধ্রপ্রদেশে। এই ডলফিন নোজ নামে একটা এরিয়া কিন্তু আবার তামিলনাড়ুর কুন্নুরেও কিন্তু আছে। আচ্ছা, লাইট হাউসের গেটে এইখানে এই যে পিছন দিক থেকে আপনি এন্ট্রি করছেন, করেই টিকিট কাউন্টার পাবেন। সেখানে এরকম টিকিট দেবে, টিকিট কেটে নিয়েছি। এখানে অ্যাডাল্ট টিকিট 10 টাকা, আর বাদ বাকি কী কী চার্জেস আছে, চিলড্রেন চার্জেস কত, ফোন, ক্যামেরা, ভিডিও এটসেট্রা কী কী চার্জ আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেগুলো। তবে এখানে ফোনে যদি আপনি ক্যামেরা কাজ করেন, মানে ফটো ভিডিও নেন, সেক্ষেত্রে ওরা কোনো চার্জ নেবে না। পিছনে এই হচ্ছে ডলফিন নোজ হিলের উপর যে লাইট হাউসটা, এটা হচ্ছে সেই লাইট হাউসটা। এই লাইট হাউসটার মধ্যে প্রথমে কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পর ভিতরে রড মতো সিস্টেম করা আছে, সেই রড দিয়ে বেয়ে বেয়ে একদম উপরে আপনি টপ অবধি যেতে পারবেন, এবং গেলে পুরো ভিউটা আপনি পাবেন। এবং ওইখানে কাচের ঘরের মধ্যে যে জিনিসটা মেইন, যেটা দিয়ে আলোর রিফ্লেকশনটাকে ফেলা হয় সমুদ্রের ভিতরে, সেই জিনিসটার কিন্তু আপনাকে ফটো তুলতে দেবে না, কারণ ওটা সিকিউরিটি পারপাসের জন্য। সেজন্য বাইরে দিয়ে পুরো জিনিসটা কীরকম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বিশাখাপট্টনম পোর্টে যে শিপগুলো ঢোকে, সেগুলোকে দিক নির্দেশ করার জন্য এই লাইট হাউসটাকে এখানে তৈরি করা হয়। এবং ইন্ডিপেন্ডেন্সের আগে থেকেই কিন্তু এই লাইট হাউস এখানে রয়েছে। এবং ব্রিটিশরা যুদ্ধ করতো যখন, ব্যাটেল অফ বিশাখাপত্তনমেও কিন্তু এই লাইট হাউসের উল্লেখ আপনি পাবেন। এবং এখান থেকে প্রায় সমুদ্রের ভিতরে ডিরেক্ট 64 থেকে 65 কিলোমিটার পর্যন্ত এই লাইটের মানে দিক নির্দেশনাটা যায়। 7 মিলিয়ন ক্যান্ডেল যদি আপনি একসাথে জ্বালান, তাতে যে পরিমাণ লাইট তৈরি হয়, ঠিক সেই পরিমাণ লাইট কিন্তু এই লাইট হাউস তৈরি করতে, মানে এই লাইট হাউসের ভিতরের যে সিস্টেম আছে সেটা তৈরি করতে পারে। যে ব্যালকনিটা রয়েছে উপরে, সেখানে 5 মিনিটের বেশি কোনো ভিজিটার্সকে অ্যালাউ করবে না, সেটা ঢোকার আগে নির্দেশিকাতে সেটা লেখা রয়েছে। এখানে তখনই জুতো খুলে আপনাকে, এখানে ভিতরে সিঁড়ি রয়েছে, সেখান থেকে উঠতে হবে। আর পিছনে এখানে ম্যাপ, ছবি সব দেওয়া রয়েছে, কত কত লাইট হাউস রয়েছে, এবং ইন্ডিয়া ম্যাপেও কোথায় কোথায় লাইট হাউসগুলো রয়েছে সেগুলোর পজিশনগুলো কিন্তু এখানে দেখানো রয়েছে। ini macet kan ini.
ডলফিনের নাকটা যেরকম হয়, জলের উপর যখন ডলফিন ওঠে নাকটা যেরকম লাগে ঠিক সেরকম, এবং ডলফিন নোজের কিছুটা পার্ট আরকে বিচ থেকেও দেখা যায়। একটা লাইট হাউস থেকে নেমে এলাম, নামার জন্য বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়। রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা মানে ট্যুরিজম প্রোগ্রাম করছে, লাইট হাউস ট্যুরিজম, এবং লাইট হাউস ট্যুরিজমের মধ্যে এই লাইট হাউসটাও কিন্তু ইনক্লুডেড। ভাইজাকে এলে এই লাইট হাউসটা একদম মিস করবেন না, আর কৈলাসগিরি একদম মিস করবেন না। কৈলাসগিরি টয় ট্রেনের জার্নিটা কিন্তু অবশ্যই করবেন, দারুণ জার্নি ওটা। এখন যে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি এটা ওই ডলফিন নোজের লাইট হাউস থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সে। এটার নাম হচ্ছে শ্রী সাগরগিরি কনক দুর্গা টেম্পল। এই প্রাঙ্গণে আরও বেশ কিছু ছোট ছোট আরও 4টে মন্দির বা মণ্ডপ রয়েছে, যার মধ্যে 2টো শিব মূর্তি, আর 2টো কি জানি না, কেননা সাউথ ইন্ডিয়ান দেবদেবীদের সব মূর্তি আমি চিনি না। তো এই টেম্পলের ব্যাপারে যতটুকু জনশ্রুতি জানা যায়, কর্ণাটকে একটি মন্দির রয়েছে মারিকাম্বা মাতার মন্দির। তো মারিকাম্বা মাতা হচ্ছে অ্যাকচুয়ালি পার্বতী বা দেবী দুর্গারই আরেকটি স্বরূপ। তো সেই মূর্তির আদলেই পরবর্তীকালে এখানকার এক রাজা এইখানে এই জায়গাটাতে এই মাতা দুর্গা বা কনক দুর্গার এই টেম্পল এবং এই স্তম্ভটি নির্মাণ করেন বলে জানা যায়। তবে কোথাও সেভাবে কোনো লিখিত তথ্য প্রমাণ আমি পাইনি, এটা এখানকার লোকাল জনশ্রুতি। সেই থেকে এখানে পূজা হয়ে চলেছে সেই রাজার এখানে মন্দির স্থাপনের পর। আর এখানে মন্দির খোলে সকাল 6টায় আর সন্ধ্যে 6টায় বন্ধ হয়। আজকের আমার একদিনের ভাইজ্যাকের সাইট সিনে এই সাগর দুর্গা টেম্পল এটাই আমার ছিল লাস্ট পয়েন্ট। ইয়ারদা বিচের ব্যাপারটা হচ্ছে, ইয়ারদা বিচকে বা এখানকার ভাষা হচ্ছে ইয়ারাদা বিচ। তো এই বিচটাকে এই ভাইজ্যাকের গোয়া বলা হয় অ্যাকচুয়ালি। মানে বিচের ঠিক ওয়েদারটা ভালো নয়, মানে একটু কুকর্ম হয়, মদ টদ এসবের আনাগোনাও আছে বিচে ভালো মতো। তবে ওই বিচটা থেকে ডলফিন নোজের যে রকটা সেটাকে খুব ভালো মতো এবং প্রমিনেন্ট যে ডলফিন নোজের শেপ সেটা একমাত্র দেখা যায় ওই বিচটা থেকে। কিন্তু আমার অটো ড্রাইভার কোনোভাবেই ওখানে যেতে রাজি হলো না। অনেক রিকোয়েস্ট করলাম, একবার বলছে রোড খারাপ, একবার বলছে ওই বিচ ভালো না, ওই বিচে কেউ যায় না। যাই হোক, ভালো না যখন, ভালো না জায়গায় না যাওয়াই ভালো। ওরা এখানকার পিপল ওরা বেশি ভালো জানে। কিন্তু এর আগেরবার আমি ইয়ারদা বিচে গেছিলাম। আর এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটাও আজকে আর যেতে পারবো না। সেটা হচ্ছে রস হিল চার্চ, মানে রস আইল্যান্ড রয়েছে, সেটা হচ্ছে ঠিক এর অপোজিটে। আমি এখন এই যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা ঠিক ওই পাটটায়, মানে এই মাঝখানে যে বে অফ বেঙ্গলের যে খাঁড়িটা ঢুকছে এইটাকে ক্রস করে ওই পাটটায় যেতে হবে। এই বিশাখাপত্তনম এরিয়াটায় একটা টাইমে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ছিল। তো সেই কারণে এখানে যেরকম হিন্দুদের মন্দির দেখিয়ে দিলাম, মুসলিমদেরও এখানে মসজিদ রয়েছে, সেরকম এখানকার ওই রস হিল চার্চটা হচ্ছে খ্রিস্টানদের। তবে এইভাবে একদিনের মধ্যে পুরো ভাইজ্যাক দেখতে চান, হাতে সময় কম, ব্যস্ত জীবন, তাহলে কিন্তু মর্নিংয়ের বেরোনোটা একটু তাড়াতাড়ি বেরোবেন। আমি যেরকম বেলা 10টায় বেরিয়েছি সেটা করবেন না, চেষ্টা করবেন আর 1 ঘন্টা আগে বেরোতে। সারাদিনে ভালোই ঘোরা হলো, শুধু পেটে কিছু পড়েনি, কেননা খাবার খেতে বসবো যে রাস্তাঘাটে কোনো খাবার দেখে আমার ভক্তি আসছে না, কারণ এত গরম লাগছে আমার। মানে এত দৌড়াচ্ছি আর ভিডিওতে কথা বলতে হয়, এত মানে হেভি লোড পড়ে যায় শরীরের ওপর। আর সবে একটা শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠেছি, সেগুলোর ওষুধও চলছে। মানে অসুস্থতাটা এমন যে সেটার একটা পোস্ট এফেক্ট আমার বডিতে মানে রেখে গেছে। আমি লেফট ইয়ারটা এখনও ঠিকমতো শুনতে পাচ্ছি না। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখনও তাই। একটা কানে একটু সমস্যা রয়ে গেছে সেই শারীরিক অসুস্থতা থেকেই। কানে শোনার সমস্যাটা জানি না ক্লিয়ার হবে কিনা, আমার ফিরে গিয়েই আবার ডাক্তার চেকআপের ডেট নিতে হবে। কিন্তু একটা কাজ যখন করতে শুরু করি সে কাজের প্রতিও কিছু দায়িত্ববোধ নিজের থেকেই থাকা উচিত। তো সেই কারণেই টিকিটটা ক্যান্সেল করিনি, আগে থেকেই কাটা ছিল টিকিটটা, সেই কারণেই বেরিয়ে পড়েছি। এবার অটোয় উঠবো, যাবো একদম আমার রিটায়ারিং রুম বিশাখাপত্তনম স্টেশনে।